গুপ্তধনের কথা বললেই আমাদের মনে ভেসে ওঠে কোনো আদিম গুহা বা প্রাচীন রাজপ্রাসাদের ছবি। তবে আজ যে গুপ্তধনের কথা বলবো তা কোনো প্রাচীন রাজপ্রাসাদের গোপন কুঠুরিতে নয়, বরং ছড়িয়ে আছে আমাদের পুরুলিয়ার মাটিতে। এই এমন এক গুপ্তধন যার সঠিক ব্যবহার বাংলার ভাগ্য ফিরিয়ে দিতে পারে। দেনায় দুর্নীতিতে জর্জরিত এই রাজ্যটায় আবার নতুন করে শিল্প আনতে পারে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে পুরুলিয়ার কালাপাথর রঘুডিহি এলাকায় প্রায় ৬,৭০,০০০ টন এই বিশেষ খনিজের সন্ধান পাওয়া গেছে। এ এমন এক খনিজ যা না থাকলে সেনাবাহিনীর মিসাইলই বলুন, ডাক্তারখানার এমআরআই মেশিন বলুন, বা আপনি যে ফোনে এখন ভিডিওটা দেখছেন সেই ফোনের কথাই বলুন, সব অচল। এর পোশাকি নাম রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল খনিজ উপাদান। নমস্কার, আমি সোহম আর আপনারা দেখছেন দ্য ইউ ফ্যাক্টর, যেখানে আমরা চেষ্টা করি টিভিতে দেখানো খবর আর আপনার মাঝের সেতু হয়ে উঠতে। কারণ আমরা বুঝি আপনি খবর তো অনেক শোনেন, কিন্তু খবরের ঘটনা কিভাবে আমার আপনার জীবনে প্রভাব ফেলে সে কথা আর বলেই বা কজন। আর তাই আজ আমরা কেবল রেয়ার আর্থ এলিমেন্ট কি, বিশ্ব রাজনীতিতে এর কী বা গুরুত্ব, ভারত পাল্লা দিতে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে এই নিয়েই আলোচনা করব না, বরং এই এপিসোডের শেষে আপনি এও জানতে পারবেন যে পুরুলিয়ার ব্যাপারটা ঠিক কী ঘটেছে এবং এতে সত্যিই বাংলার মানুষের কোনো লাভ হবে কিনা, বাংলার ছেলে মেয়েদের জন্য কোনো কাজের সুযোগ তৈরি হবে কিনা। তাহলে শুরু করা যাক রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল খনিজ ঠিক কী তাই দিয়ে। প্রথমেই বলি, এর নামে যেহেতু রেয়ার বা বিরল শব্দটা আছে, তাই স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় যে পৃথিবীর বুকের ভাণ্ডার বুঝি খুবই অল্প। আসলে ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। আবার এ কোনো এক রকমের ধাতু নয়, বরং ১৭ রকমের ধাতুকে একসাথে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট, যা পৃথিবীর বুকে ভরপুর মাত্রায় ছড়িয়ে রয়েছে। আর এ কথা শুনে নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে এ আবার কি, এ তো কানা ছেলের নাম পদ্মলোচনের মতো ব্যাপার হলো। আসলে এই ধাতুগুলো দুর্লভ, তার কারণ হচ্ছে সোনা বা তামার মতো এক জায়গায় খুঁড়েই অনেকটা একসাথে পাওয়া যাবে তেমনটা এর সাথে হওয়ার জো নেই। বরং এই ধাতু মিশে আছে মাটির মধ্যে ধুলোর আকারে। ফলে তাকে এক জায়গায় জড়ো করে তুলে আনতে যা খরচ হয় তাতে লাভের গুড় পিঁপড়েতে খাওয়ার মতোই অবস্থা। তাছাড়াও আ এরা দেখতেও কেমিক্যালি অনেকটা একরকম। ফলে তাদেরকে তুলে একটার থেকে আরেকটাকে আলাদা করাও কিন্তু বেশ মুশকিল হয়ে পড়ে। তাই খনিজগুলোর উত্তোলন যতই কঠিন হোক না কেন, শুরুতেই বলেছি আজকে টেকনোলজির যুগে এর গুরুত্ব অপরিসীম। তাই যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কেদের মতো লোকেদের ইলেকট্রনিক সাম্রাজ্য দাঁড়িয়ে রয়েছে এই খনিজগুলোর উপর, তাহলে একটুকুও বাড়িয়ে বলা হবে না। তবে তার চেয়েও বড় কথা, আন্তর্জাতিক রাজনীতিতে কে কার উপর ছড়ি ঘোরাবে আজকের দিনে তা নির্ধারিত হচ্ছে কার কাছে কতটা এই বিরল খনিজ উপাদানের ভাণ্ডার রয়েছে তার উপর। ঠিক যেমনটা আমরা হতে দেখেছি বিংশ শতাব্দীতে পেট্রোলিয়াম বা খনিজ তেল নিয়ে। ভাবছেন তো কিভাবে? একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প গত বছর জানুয়ারি মাসে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন। আর এসেই অন্য দেশ থেকে তাদের দেশে যে মাল যায় তার উপর চড়া হারে ট্যাক্স বসিয়েছেন। সে ট্যাক্সের ফলে ভারতের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আগেই একটা এপিসোডে, যা আপনারা উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তবে যে কথা বলছিলাম, ট্রাম্প তার ভোট ক্যাম্পেইনের সময় থেকেই বলে আসছিলেন এই ট্যারিফের কথা। তিনি আমেরিকাবাসীকে আশ্বস্ত করেছিলেন যে চীনকে শায়েস্তা করতে এর কোনো জুড়ি নেই। As the Trump Reciprocal Trade Act, meaning if China or any other country charges us 100 or 200% tax or tariff, we will then charge them a 100 or 200% tax or tariff. It's called an eye for an eye. কিন্তু তারা মোটেও কি চীনকে শায়েস্তা করতে পেরেছে? পারেনি। আর না পারার পিছনে যে কারণগুলো রয়েছে তার অন্যতম হচ্ছে এই রেয়ার আর্থ এলিমেন্ট। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবী জুড়ে বিরল খনিজের যত ব্যবহার হয় তার প্রায় ৬১% উত্তোলন এবং ৯২% প্রসেসিং হয় চীনে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র যখন চীনের উপর কর চাপিয়েছে, তার পাল্টা হিসাবে এপ্রিল মাসে চীন সরকারও নিয়ম জারি করেছে যে এবার থেকে সামান্য পরিমাণেও যদি এই বিরল খনিজ সে দেশের বাইরে পাঠাতে হয় তাহলে সরকারের অনুমতি প্রয়োজন হবে। আর যেটুকুই বা বাইরে যাচ্ছে তা কিন্তু সামরিক কাজে ব্যবহার করা যাবে না বলে সংবাদ সংস্থা বিবিসিকে জানিয়েছেন চীনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র। আর এখানেই বিপাকে পড়েছে আমেরিকা।
কারণ তাদের গর্বের কারণ যে স্টেলথ ফাইটার জেট, যারা নিঃশব্দে শত্রুর চোখে ধুলো দিয়ে আঘাত হেনে আসতে পারে, এই ধরনের প্লেনগুলোকে সচল রাখতেই প্রয়োজন পড়ে প্রায় 4 কুইন্টাল রেয়ার আর্থ এলিমেন্টের। তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, পৃথিবীর প্রায় সব দেশই চীনের এই একছত্র আধিপত্যের সামনে অসহায়। এই আধিপত্য কমাতেই তাই অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, কাজাকস্তান, অ্যাঙ্গোলা এরকম বিশ্বের নানা দেশ তাদের নিজেদের দেশে রেয়ার আর্থ এলিমেন্টের উত্তোলন শুরু করেছে। আর এই রেসে পাল্লা দিতে আমাদের ভারত কি করছে? আসুন সে কথাই এবার বলি। ভারতের কাছে রয়েছে বিরল খনিজের বিশ্বের ৩য় বৃহত্তম ভাণ্ডার। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা এরকম নানা রাজ্যের সমুদ্রতটের বালিতে এবং মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এরকম নানা রাজ্যের ভূখণ্ডের অভ্যন্তরে প্রায় ৭২,৩০,০০০ টনেরও বেশি এরকম বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তাছাড়া রাজস্থান এবং গুজরাটের শক্ত পাথুরে এলাকাতেও প্রায় ১২,৯০,০০০ টন লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। সেই ভাণ্ডার কাজে লাগাতেই ৩৪টা লোকেশনে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যাতে খোঁজ চালাতে পারে, তাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য ২০২৪ এবং ২৫ সালে ভারত সরকার পরপর ৩টি সিদ্ধান্ত নেয়। প্রথমত, খনি থেকে বিরল খনিজের উত্তোলন ২০২৩ সালে বেসরকারিকরণ করে দেওয়া হয়। এর আগে অবধি এই ধরনের খনিজগুলোকে পারমাণবিক খনিজ হিসেবে গণ্য করা হতো এবং তা উত্তোলনের অধিকার কেবলমাত্র সরকারেরই ছিল। দ্বিতীয়ত, ২০২৫ সালের জানুয়ারি মাসে ঘোষণা করা হয় দ্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন। ৩৪,০০০ কোটি টাকার ফান্ডিং নিয়ে এই মিশন শুরু করে দেশের কোনায় কোনায় রেয়ার আর্থ এলিমেন্টের খোঁজ করার এবং খোঁজ পেয়ে গেলে তা যথাসম্ভব তাড়াতাড়ি উত্তোলন শুরু করার। এবং তৃতীয়ত, রেয়ার আর্থ এলিমেন্ট ততক্ষণ কোনো কাজেই লাগে না যতক্ষণের পরিশোধন হয়। আপনাদের আগেই জানিয়েছি যে পরিশোধনের ক্ষেত্রেও চীনের একছত্র আধিপত্য রয়েছে। তারা সারা বিশ্বের সমস্ত এই বিরল খনিজের প্রায় 92% পরিশোধন করে। আর সে কথা মাথায় রেখেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ৭,২৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে ভারতে এই পরিশোধনের ব্যবস্থা তৈরি করতে। ২০৩০ সালের মধ্যে প্রায় ৬,০০০ টন চুম্বক তৈরির কথা ভারত ভাবছে, যাতে ভারতের চীনের উপরে নির্ভরতা কমিয়ে আনা যায়। সে তো না হয় বুঝলাম, কিন্তু কথা হচ্ছে ভারতের এই মিশনে পুরুলিয়ার আবিষ্কার কতটা ভূমিকা রাখবে? না, পুরুলিয়ার এই ৬,৭০,০০০ টন হয়তো চীনের উপর আমাদের ডিপেন্ডেন্সি রাতারাতি কমিয়ে ফেলতে পারে না। তবুও এটা আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক উইন। আর তার কারণ, এতদিন অবধি মনে করা হতো যে বেশিরভাগ ক্ষেত্রেই উড়িষ্যা, তামিলনাড়ু বা কেরালার সমুদ্রতটেই রেয়ার আর্থ খনিজ রয়েছে। কিন্তু পুরুলিয়ার আবিষ্কার প্রমাণ করে যে দেশের ভূখণ্ডের অভ্যন্তরেও এরকম খনিজ কিন্তু খুঁজে পাওয়া সম্ভব। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হিসেব অনুযায়ী কাজ এই মুহূর্তে G2 লেভেলে রয়েছে, যাকে বলা হয় হাই কনফিডেন্স লেভেল। অর্থাৎ তারা এই পুরুলিয়ার খনিজ ভাণ্ডারের গুণগত মান এবং পরিমাণ নিয়ে প্রায় সুনিশ্চিত। আর তাই মনে করা হচ্ছে যে আর ১ বছরের মধ্যেই এখানে খনিগুলির নিলাম কিন্তু শুরু হয়ে যাবে। রেয়ার আর্থ খোঁজার সময়ই পুরুলিয়া সহ পশ্চিমবঙ্গের আরও কিছু জায়গায় ভ্যানাডিয়াম পাওয়ার কথা জানা গেছে। এই ভ্যানাডিয়াম কোনো বিরল খনিজ না হলেও লোহাকে আরও মজবুত করতে বা কোনো বড় ক্যাপাসিটির ব্যাটারি তৈরি করতে অত্যন্ত দরকারি। আর তাই মনে করা হচ্ছে যে পূর্ব ভারতের খনি মানচিত্রে আসানসোল, ঝরিয়া, রানীগঞ্জ এদের পাশাপাশি পুরুলিয়াও কিন্তু খুব শিগগির একটা বিশেষ জায়গা করে নিতে চলেছে। তাতে বাংলার কি লাভ হবে? আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কি কাজের সুযোগ তৈরি হবে সেখানে? দেখুন, কোনো এলাকায় ভূগর্ভ থেকে খনিজ উত্তোলনের কাজ শুরু হলে সেখানে কাজের সুযোগ তৈরি হয় নানা স্তরে। প্রথমেই প্রয়োজন পড়ে ভূতাত্ত্বিক, ইঞ্জিনিয়ার এবং ভারী যন্ত্রপাতি চালানো ট্রেনিং প্রাপ্ত লোকজনের। আর তারপরেই ডাক পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ড্রাইভারদের, গাড়ির টুকিটাকি সারাইয়ের জন্য গ্যারেজম্যান এবং কায়িক পরিশ্রমের যে কাজ সেগুলোর জন্য ম্যানুয়াল লেবার। যারা আগে কৃষি শ্রমিক বা দিনমজুর ছিলেন বা অন্যান্য ইনফর্মাল সেক্টরে কাজ করতেন, তারা মাস মাইনের চাকরি পেলে তাদের প্রভিডেন্ট ফান্ড হয়, হেলথ কেয়ার সুবিধা আসে এবং তার ফলে তাদের জীবনযাত্রার মানোন্নয়নও ঘটে। তাছাড়াও সেই এলাকার রাস্তাঘাট ভালো হয়, টাউনশিপ তৈরি হলে সেখানে জল বা বিদ্যুতের সরবরাহ আরও ইমপ্রুভ হয় এবং আরও সময়ের সাথে সাথে সেখানে দোকানপাট, হাট বাজার, খাবার হোটেল ইত্যাদি অন্যান্য অনুসারী কাজের সুযোগও কিন্তু তৈরি হয়। মালপত্র পরিবহন, গাড়ি সারাই বা ম্যানুয়াল লেবার অর্থাৎ কায়িক পরিশ্রমের যে কাজ, তা হয়তো স্থানীয় লোকজন পাবেন, কিন্তু এই রেয়ার আর্থ উত্তোলনের জন্য যে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার হয় সেই সব চালানোর কাজ বা আরও এই ধরনের যে সমস্ত অ্যাডভান্স স্কিল সেটের কাজ, তা বাংলার কজন ছেলে মেয়ে পাবে?
বাংলার কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজেই বা এরকম অত্যাধুনিক যন্ত্রপাতি চালানোর ট্রেনিং দেয়া হয়? এই প্রশ্ন কি কেউ তুলবে? কয়েক মাস বাদেই যখন খনিগুলির নিলাম শুরু হবে, তখন চীন, আমেরিকা, দিল্লির নানা কথা আপনারা শুনবেন। কিন্তু শিল্পপতির গাড়ির সাইরেন, মন্ত্রীর বক্তৃতা বা ভারী যন্ত্রপাতির শোরগোলের মাঝে কেউ কি পুরুলিয়ার মানুষের কথা জিজ্ঞেস করবে? কেউ কি জিজ্ঞেস করবে কালাপাথর বা রঘুডিহির মানুষের কথা? যে এলাকায় খনি তৈরি হয় সে এলাকার মানুষই বোঝেন তাদের উপর দিয়ে ঠিক কি যায়। নিজেদের ভিটে, মাটি, জীবন, জীবিকা এমনকি আইডেন্টিটি সবকিছু একটা পোটলায় বেঁধে নিয়ে গিয়ে উঠতে হয় আরেক ঠিকানায়। সেদিক থেকে আমাদের পুরুলিয়া সেনসিটিভ তো বটেই। কারণ এই জেলার একদিকে যেমন রয়েছে প্রচুর জঙ্গল, তেমনি এখানে বসবাস বহু আদিবাসী মানুষের। আপনারা অনেকেই জানেন ২০১৬ সালে বীরভূমের দেউচা-পাচামিতে ঘোষণা হয় ভারতের বৃহত্তম কয়লা খনি প্রকল্পের। এবং এই প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই স্থানীয় এলাকা অশান্ত হয়ে ওঠে। মানুষজন বিরোধিতা করতে থাকেন এই প্রকল্পের। बिरसा मुंडा जीत कर बिरसा मुंडा जीत कर कोल माइन गो बैक তার পাশাপাশি পুরুলিয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই জেলার মাওবাদী অভ্যুত্থানের ইতিহাসও। ২০০১ থেকে ১১ সালের মধ্যে আদিবাসীদের জল, জঙ্গল এবং জমির উপর অধিকার এবং ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে এই এলাকা কিভাবে আবার অশান্ত হয়ে উঠেছিল তা আপনাদের সকলেরই জানা। বিশেষত ২০০৮ সালে শালবনী ব্লাস্টকে কেন্দ্র করে মহিলাদের উপর পুলিশি নির্যাতন এবং তারই বিরুদ্ধে লালগড়ে গঠিত হয় ছত্রধর মাহাতোদের নেতৃত্বে পিপলস কমিটি এগেইনস্ট পুলিশ অ্যাট্রোসিটিস বা সিপিএ। আর তাই সরকারের উচিত হবে অতিরিক্ত সেন্সেবল হওয়া, স্থানীয় মানুষজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো, যাতে কোনো উত্তপ্ত পরিস্থিতিই তৈরি না হয়। আর তার জন্য দরকার উপযুক্ত ক্ষতিপূরণ আর ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজনের জন্য কাজের সুযোগ। ভারতবর্ষে ২০১৩ সাল থেকে যে ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট বলবৎ রয়েছে, তাতে জমির বাজার মূল্য ধরে সমপরিমাণ ক্ষতিপূরণের কথাই বলা আছে। কিন্তু যতদিনে মানুষগুলো হাতেই ক্ষতিপূরণ পান, ততদিনে আশেপাশের অঞ্চলের জমির পরিমাণ এতই বেড়ে গেছে যে সে টাকায় খুব একটা কাজের কাজ কিছু আর হয়নি। এই অপেক্ষার সবচেয়ে বড় উদাহরণ আমাদের ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যার কয়লা খনি এলাকার মানুষজন। তাদের কাউকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন পেতে ১০ বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে, এমনটাই উঠে এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে। পুনর্বাসন প্রসঙ্গে বলি, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সুযোগ হয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং সংস্থা আমরা এক সচেতন প্রয়াসের সঙ্গে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এবং কাজরা এলাকার বিভিন্ন কয়লা খনি এলাকার গ্রাম এবং সেই গ্রামের মানুষজনকে কাছ থেকে দেখায়। সে সময় পথ চলতে চলতে হঠাৎই আমাদের নজরে পড়ে ধুধু প্রান্তরের মাঝে দাঁড়িয়ে থাকা সাদা সাদা বাড়ি। কোনো জনমানবের চিহ্ন ছিল না সেখানে। সেখান থেকে একটু এগিয়ে গিয়ে কাছের একটা গ্রামের মানুষজনকে জিজ্ঞেস করতে তারা জানায় এগুলো স্থানীয় কয়লা খনি এলাকায় যে মানুষদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন কেন্দ্র। কিন্তু মানুষজন সেখানে যেতে রাজিই নন, কারণ তারা সাধারণভাবে কৃষিকাজ এবং পশুপালন করতে অভ্যস্ত। অথচ শহুরে ধাঁচায় যে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে সেখানে তাদের প্রিয় পোষ্য গরু, ছাগল বা ছাগল ভেড়ার কোনো জায়গাই নেই, তাদের সাথে একসাথে থাকার কোনো ব্যবস্থাই নেই। তবে শুধু তাই নয়, যে এলাকায় খনি তৈরি হয় সেখানকার পরিবেশ এবং মানুষজনের স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ে মারাত্মক। সোশ্যাল জাস্টিসের উপর কাজ করে এরকম এক সংস্থা ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিয়া আমাদের ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কয়লা খনি এলাকায় একটা সার্ভে চালায়। সেই সার্ভেতে অংশগ্রহণ করা ১২০০ পরিবারের প্রায় ৬৫%ই দেখা যায় ভুগছে কোনো শ্বাসকষ্টজনিত সমস্যা, ব্রঙ্কাইটিস বা একজিমার মতো নানা ভয়ঙ্কর অসুখে। আর সেই খনি যদি হয় রেয়ার আর্থ এলিমেন্টের, তাহলে তো আর কথাই নেই। পরিবেশ ও পরিবেশ দূষণ সংক্রান্ত খবরের ওয়েবসাইট earth.org এর রিপোর্ট অনুযায়ী আজ সবচেয়ে বেশি যে দুটো পদ্ধতি ব্যবহার করে বিরল খনিজের উত্তোলন করা হয় সে দুটো ঠিক কী এবং তার ফলে প্রভাবই বা কী পড়ে সে দুটো আগে আপনাদের বলি। প্রথমটা হচ্ছে মাটির যে স্তরে এই খনিজগুলি থাকে সেই স্তরটিকে কেটে ফেলে একটা জলাধারে নিয়ে গিয়ে ফেলা। এই জলাধারের জলেই মেশানো থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সালফেট নামে দুটি কেমিক্যাল, যাদের কাজ হচ্ছে এই মাটি থেকে খনিজগুলিকে আলাদা করে ফেলা। আর দ্বিতীয়টা হচ্ছে আগেরবারের মতো মাটির উপরের অংশ না চেঁচে ফেলে মাটির মধ্যে গর্ত করে পাইপ ঢুকিয়ে দেওয়া হয় এবং তারপর খুব চাপ দিয়ে একটা কেমিক্যাল দ্রবণ ঢালতে থাকা হয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই কাদামাটি বেরিয়ে আসতে থাকে। এই কাদামাটি তখন আগের মতোই আবার সেই পুকুরে নিয়ে গিয়ে ফেলা হয় বিভাজন করানোর জন্য। পদ্ধতি দুটোর যেটাই হোক না কেন, যখন তা দিনের পর দিন চলতে থাকে তখন মাটি এবং মাটির নিচের জল বিষিয়ে উঠতে থাকে।
হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউয়ের তথ্য অনুযায়ী প্রতি 1 টন রেয়ার আর্থ এলিমেন্ট উৎপাদন করার সময় 13 কেজি ধুলো, কমপক্ষে 96 লক্ষ লিটার দূষিত জল এবং 1 টন তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে আসে, যা মানব শরীরে শ্বাসের সমস্যা, চোখের সমস্যা, এমনকি ক্যান্সারেরও কারণ হয়ে উঠতে পারে। এই ঘটনার চাক্ষুষ প্রমাণ পেতে চান? তাহলে চলুন আপনাদের নিয়ে যায় চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের শহর বাওটৌতে। এখানে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ রেয়ার আর্থ এলিমেন্টের খনি। দেখে আসি এখানকার মানুষজন কেমন রয়েছে। শহরটা আর 5টা শহরের মতোই, কিন্তু খটকাটা তখনই লাগবে যখন খেয়াল করবেন শহরের এক প্রান্তের 10,000 স্কোয়ার কিলোমিটার বড় পুকুরটা। এই পুকুরের জল কালো। হ্যাঁ, ভাবছেন যে হঠাৎ এই পুকুরের জল এমন কালো কেন? আসলে এই পুকুরেই জমা হয় রেয়ার আর্থ এলিমেন্ট উৎপাদন এবং প্রসেসিংয়ের সমস্ত বর্জ্য। এখানেই রয়েছে 70,000 টন তেজস্ক্রিয় পদার্থ থোরিয়াম। সবচেয়ে ভয়ানক ব্যাপার, এই দূষিত জল খুব দ্রুত মাটির মধ্যে মিশে যাচ্ছে এবং মনে করা হচ্ছে এভাবে চলতে থাকলে তার কিছু বছরের মধ্যে গিয়ে মিশবে হোয়াংহো নদীতে, যে হোয়াংহো নদীর জল এদেশের বহু শহরে পানীয় হিসাবে ব্যবহৃত হয়। আমরা জানি না নিলামে যে কোম্পানি পুরুলিয়ায় খননের অনুমতি পাবে তারা ঠিক কোন পদ্ধতির ব্যবহার করতে চলেছে। তারও উপরে গত সেপ্টেম্বর মাসে নাকি আইন পাস হয়ে গেছে যে কোনো রকম পাবলিক হেয়ারিং ছাড়াই এই কোম্পানিগুলো খনন কাজ শুরু করতে পারে। পুরুলিয়ার জন্য দুর্ভাবনাটা ঠিক এখানেই, কারণ এই জেলায় এমনিতেই রয়েছে জলকষ্ট, তাই কোনো রকম জল দূষণ ঘটলে তার প্রভাব হবে মারাত্মক। আর তা যদি আলোচনা না করা হয় স্থানীয় বাসিন্দাদের সাথে বা পরিবেশবিদ বা যারা এই বিষয়ে স্পেশালিস্ট তাদের সাথে, তাহলে কিন্তু এটাও বোঝা যাবে না যে এর ফলাফল ঠিক কতটা মারাত্মক হতে পারে। মানুষজনকে সাবধানও করা যাবে না কিন্তু আগে থেকে। জানেন তো, আজকের এই রিপোর্টটা লেখার সময় আমি নিজেই খুব দ্বন্দ্বে ছিলাম যে ভারত সরকারের এই যে উদ্যোগ, তাকে আমার সাধুবাদ জানানো উচিত নাকি নয়। কারণ দেশের দিকে দিকে এমন উদ্যোগ সফল হলে, চারপাশে বিরল খনিজের উত্তোলন শুরু হলে ভারত সত্যি একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পাবে বিশ্ব রাজনীতিতে। আমাদের আর চীনের মুখাপেক্ষী হয়েও বসে থাকতে হবে না। কিন্তু আবার উল্টো দিকে এটাও সত্যি যে যত বেশি খনি হবে তত হাজার হাজার মানুষও কিন্তু তাদের ভিটেমাটি থেকে উৎখাত হবেন। তাদের জীবন জীবিকা কিন্তু হারিয়ে যাবে। ইতিহাসের দিকে যদি আমরা পিছন ফিরে তাকাই তাহলে দেখবেন মানব সভ্যতা যেন ঠিক এই কন্ট্রাডিকশনটার উপরেই দাঁড়িয়ে। খ্রিস্টপূর্ব ৩৩০০ সালে আমরা তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করতে পারি বলেই সুদীর্ঘ প্রস্তর যুগের অবসান হয়। ব্রোঞ্জের হালে চাষ করে মানুষ প্রথম এক্সপিরিয়েন্স করে উদ্বৃত্ত ফসল ঠিক কী। তারপরেই আসে লৌহ যুগ, আসে সভ্যতার অগ্রগতির দিকটাই বদলে দিতে। তবে যদি বলা হয় প্রাচীন যুগ লোহার উপর নির্ভর করে গড়ে উঠেছিল, তাহলে আধুনিক যুগের মেরুদণ্ড কিন্তু স্টিল আবিষ্কার হয়েছিল বলেই আজকে আমরা বড় বড় ব্রিজ, বড় বড় বহুতল, সমস্ত ইঞ্জিনিয়ারিং মার্ভেল দেখতে পাই। তবে সে যুগ পেরিয়ে আজকে আমরা এসে দাঁড়িয়েছি ডিজিটাল যুগে, যার প্রতি ধমনীতে বইছে রেয়ার আর্থ এলিমেন্ট। তাই এরকম দ্বিধার মুহূর্তে যে কথাটা খুব সহজেই বলে ফেলা যায় তা হলো, দেখুন, দেশের দশের কথা ভেবে কাউকে না কাউকে তো ত্যাগ স্বীকার করতেই হবে। তাই কিছু মানুষকে যদি ঘর ছাড়া হতেই হয়, তাতে কি আর করা যায় বলুন? আচ্ছা, দেশ বলতে ঠিক কারা? এই আমি আপনি যারা বছরে 2 বার এসি কামরাতে ট্যুর করতে যায় এমন পাবলিক দেশ, আর বাসের এক চিলতে কোনাটুকুই 2টো মুরগি হাতে করে দাঁড়িয়ে যে মানুষটা বহু পথ পাড়ি দেন, তিনি বুঝি দেশ নন? আসলে আমরা এমনটা বলি কারণ টেকনোলজি আমাদের যে আরামটা দেয় বড্ড কঠিন তার মোহ ভেঙে বেরিয়ে আসার। তাই বড্ড লোভ হয় আমরাও চেপে দিই ওইসব মানুষগুলোর কথা। তবুও চেষ্টা রাখলাম খবরের দুটো দিকই তুলে ধরার। তবে সে উদ্যোগের কতটা যোগ্য আমরা, সে প্রশ্ন আমি নিজের কাছেও রাখলাম কারণ যে ল্যাপটপে এই এপিসোডটা লিখছি বা রেকর্ড করছি যে ক্যামেরায়, তার সবকটাতেই ব্যবহার হয়েছে বিরল খনিজ ধাতুর।